নমস্কার। আজকের আলোচনা মুঘল সাম্রাজ্যের পতন এবং তা নিয়ে ইতিহাস চর্চা। ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার অ্যান্ড ইট ইজ হিস্টোগ্রাফি। মুঘল সাম্রাজ্যের পতন ও তার কারণ নিয়ে ঐতিহাসিকদের আলোচনা ও আগ্রহের শেষ নেই। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিকরা এই বিষয়ে আলোকপাত করতে প্রেয়সী হয়েছেন। স্বাভাবিকভাবেই উঠে এসেছে নানা তর্ক বিতর্ক এবং তীব্র বাদানুবাদ বা তীব্র মতভেদ। প্রখ্যাত ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ মনে করেন মুঘল সাম্রাজ্যের ভিত্তি ছিল স্বৈরতন্ত্র এবং তার অস্তিত্ব নির্ভরশীল ছিল সম্রাটের ব্যক্তিগত দক্ষতা, যোগ্যতা ও সামরিক শক্তির উপর। পরবর্তী মুঘল সম্রাটদের এর সব কিছুরই অভাব ছিল, তাই পতন এড়ানো যায়নি। মুঘল ইতিহাস বিশেষজ্ঞ স্যার যদুনাথ সরকার ও আরভিন পরবর্তী মুঘল সম্রাটদের দুর্বলতা ও মুঘল অভিজাত সম্প্রদায়ের ক্রমান্বয়ে অবক্ষয় ও নৈতিক অধঃপতনের মধ্যে মুঘল সাম্রাজ্যের পতনের উৎস অনুসন্ধান করেছেন। আচার্য সরকার বলেছেন সপ্তদশ শতকের ইতিহাস আব্দুর রহিম ও মহাবাদ, সাদুল্লাহ ও মীর জুমলা, ইব্রাহিম ও ইসলাম খান রুমির মতো দক্ষ ও যোগ্য অভিজাত রাজপুরুষদের কৃতিত্বের সাক্ষী। তাদের উত্তরাধিকারীরা পূর্বসূরিদের দক্ষতা ও যোগ্যতার অর্ধাংশ অর্জন করতে পারেনি বা অক্ষম ছিল। স্যার যদুনাথ তার হিস্ট্রি অব ঔরঙ্গজেব গ্রন্থে ঔরঙ্গজেবের অনুদার হিন্দু নীতিকেও মুঘল সাম্রাজ্যের পতনের জন্য এক প্রকার দায়ী করেছেন। ঔরঙ্গজেবের সংকীর্ণ নীতির ফলে হিন্দু মুসলিম ঐক্য বিনষ্ট হয় এবং মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়েছিল। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ব্যক্তিবিশেষকে দায়ী করার প্রবণতার বিরুদ্ধে আলিগড় বিশ্ববিদ্যালয়ের দুই প্রথিতযশা অধ্যাপক সতীশচন্দ্র এবং ইরফান হাবিব এক প্রকার জিহাদ ঘোষণা করে এক নতুন বিতর্কের অবতারণা করেছেন। তারা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য সতীশচন্দ্র তার পার্টিস অ্যান্ড পলিটিক্স ইন দ্য মুঘল কোর্ট প্রকাশিত হয় 1959 সালে এবং ইরফান হাবিবের অ্যাগ্রিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া 1556 থেকে 1707 প্রকাশিত হয়েছিল 1963 খ্রিস্টাব্দ সালে। তারা মুঘল সাম্রাজ্যের পতনের উৎস অনুসন্ধান করেন মুঘল সাম্রাজ্যের সাংগঠনিক দুর্বলতা ও সংকটের মধ্য দিয়ে। সতীশচন্দ্রের মতে মনসাবদারি প্রথার ভাঙন ও জায়গির সংকট মুঘল সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল। তিনি বলতে চেয়েছেন যে ঔরঙ্গজেবের ভ্রান্ত দাক্ষিণাত্য নীতির ফলে ও যুদ্ধের ব্যয় বহন করার জন্য তাকে অসংখ্য জায়গির পথ সৃষ্টি করতে হয়, কিন্তু পর্যাপ্ত জায়গির না থাকার ফলে জায়গিরের দখল নিয়ে অভিজাতদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়। ঔরঙ্গজেবের মৃত্যুর পর অবস্থা আরও অবনতি হয় এবং শুরু হয় বিভিন্ন দল উপদলে বিভক্ত অভিজাতদের মধ্যে তীব্র দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতা। মুঘল রাষ্ট্রের স্বার্থের কথা চিন্তা না করে তারা ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দেয়। এই প্রক্রিয়া মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্র প্রস্তুত করে। সতীশচন্দ্র আরও বলেন, তিনি যদুনাথ সরকারের বক্তব্যের বিরোধিতা করে বলেছেন যে অষ্টাদশ শতকের মুঘল অভিজাত শ্রেণীর কোন মধ্যেও প্রতিভা ও যোগ্যতার অভাব ছিল না। সৈয়দ ভ্রাতৃদ্বয়, নিজামুল মুলক, আব্দুস সামাদ খান, মুর্শিদ কুলি খান ইত্যাদি কেউ অযোগ্য ব্যক্তি ছিলেন না, কিন্তু তারা ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত থেকে মুঘল সাম্রাজ্যের ক্ষতি করেছিলেন। পরবর্তী অক্ষম মুঘল সম্রাটরা তাদের যথাযথভাবে ব্যবহার করতে পারেননি। ইরফান হাবিব জোর দিয়েছেন কৃষি সংকট ও কৃষক বিদ্রোহের উপর। তার মতে ব্যাপক জায়গির হস্তান্তরের ফলে জমিদার ও কৃষকদের উপর অত্যাচারের মাত্রা দিনের পর দিন মাত্রা ছাড়িয়ে যায়। জমির উপর জায়গিরদারদের কোনো চিরস্থায়ী সত্ত্ব না থাকায় তাদের এক জায়গির থেকে অন্য জায়গির বদলির প্রথা প্রচলিত থাকায় তারা একদিনে যেমন জমি ও কৃষির উন্নতির দিকে নজর দিত না, অন্যদিকে তেমনই যতটা সম্ভব কৃষকদের শোষণ ও অত্যাচার করে নিজেদের আখের গুছিয়ে নিতে সচেষ্ট হয়েছিলেন। এরই অনিবার্য পরিণতি ব্যাপক অসন্তোষ ও কৃষক বিদ্রোহ। ধারাবাহিক কৃষক বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের ভিত্তি দুর্বল করেছিল বলে দাবি করেছেন ইরফান হাবিব। আলিগড় বিশ্ববিদ্যালয়ের আর একজন অধ্যাপক আতাহার আলীও বিশ্বাস করেন যে অষ্টাদশ শতকে মুঘল শাসক শ্রেণীর অধঃপতনেই এই সাম্রাজ্যের ধ্বংসের প্রধান কারণ। তিনি অবশ্য মুঘল সাম্রাজ্যের পতনকে একটি বৃহত্তর প্রেক্ষাপটে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। তার মতে এই পতন অষ্টাদশ শতকে সমগ্র ইসলামিক জগতের একটি সাংস্কৃতিক ব্যর্থতা বা কালচারাল ফেইলারের পরিণতি। এই শতকে ইউরোপে যখন কারিগরি ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল, তখন সমগ্র ইসলামিক জগৎ স্থবির হয়ে পড়েছিল, জড় অবস্থায় এসে দাঁড়িয়েছিল। স্বাভাবিকভাবেই তাই অর্থনীতি ও প্রযুক্তিবিদ্যার অগ্রসর ইউরোপের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা মুঘলদের ছিল না। মুঘল সাম্রাজ্যের পতনের প্রশ্নে অধ্যাপক সতীশচন্দ্র ও ইরফান হাবিব যে নতুন ব্যাখ্যা দেন, তার ফলে যদুনাথের তত্ত্ব বাতিল হয়ে যায় এবং মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ব্যক্তির ভূমিকার চেয়ে তার সাংগঠনিক দুর্বলতা ও সীমাবদ্ধতা অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঐতিহাসিক মহলে এই বিশ্লেষণ অভিভূত হয় এবং তা সাদরে বরণ করে নেয়, কিন্তু 1975 সালে জন রিচার্ড তার মুঘল অ্যাডমিনিস্ট্রেশন ইন গোলকুন্ডা
গ্রন্থে সতীশচন্দ্রের ব্যাখ্যা সংশোধন করেন। তার মতে ঔরঙ্গজেবের আমলে বিজাপুর ও গোলকুন্ডা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ায় জায়গিরের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। কাজেই পর্যাপ্ত জায়গিরের অভাবে জায়গিরদারদের মধ্যে রেষারেষি বা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল বলে সতীশচন্দ্র যে তত্ত্বের অবতারণা করেছেন তা অনেকাংশ ভিত্তিহীন বলে অভিমত প্রকাশ করেছেন রিচার্ড দেখিয়েছেন যে বিজাপুর ও গোলকুন্ডা অধিকারের ফলে মুঘলদের সম্পদ প্রায় 24% বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে আতার আলীর মতে অভিজাত সম্পদের সংখ্যা 16.25 বেশি বৃদ্ধি পায়নি। রিচার্ড অবশ্য স্বীকার করেছেন যে বিজাপুর ও গোলকুন্ডার অধিকাংশ উর্বর জমি সরাসরি সরকারি খাস জমি বা খালিসের অন্তর্ভুক্ত হয়। ফলে এই অঞ্চলে জাগিরদাররা এই লব্ধ সম্পদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। অর্থাৎ ঔরঙ্গজেব যদি এইসব অতিরিক্ত জায়গির মনসবদারদের মধ্যে বন্টন করে যেতেন তাহলে জায়গির সংকট অনেকাংশ কেটে যেত। জায়গির সংকটের জন্য দায়ী ছিল ঔরঙ্গজেবের ভ্রান্ত নীতি ও জায়গিরের অভাব নয়। রিচার্ড কিন্তু জায়গির সংকটের অস্তিত্ব ও গুরুত্ব পুরোপুরি অস্বীকার করেননি, তবে সেটাই মুঘল সাম্রাজ্যের পতনের প্রধান কারণ বলে তিনি মনে করেন না। অর্থাৎ রিচার্ড জায়গিরদারের সংকটকে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ মনে করেন না। তার ভাষায়, রিচার্ডের ভাষায়, দ্য জাগির ক্রাইসিস while certainly serious was not the central reason for imperial decline. অন্যদিকে আতার আলী দেখিয়েছেন যে আগের তুলনায় ঔরঙ্গজেবের সময়ে জাগিরদারদের সংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়েছিল। এইসব যুক্তির পরিপ্রেক্ষিতে সতীশচন্দ্রের বিশ্লেষণ অনেকাংশ সংশোধিত হয়েছে, যদিও তার মূল প্রতিবদ্ধ বিষয় বাতিল হয়ে যায়নি। অন্যদিকে অধ্যাপক ইরফান হাবিবের কৃষি সংকট, কৃষক বিদ্রোহ ও অর্থনৈতিক সমস্যার তত্ত্ব আধুনিক গবেষণার ভিত্তিতে অনেকটা সংশোধিত হয়েছে। আকবর ও ঔরঙ্গজেবের মধ্যবর্তী সময়ে রাজস্বের পরিমাণ দ্বিগুণ হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও প্রকৃত আয় বাড়েনি, কারণ বাইরে থেকে বহুমূল্য ধাতু আমদানির ফলে জিনিসপত্রের দামও দ্বিগুণ বেড়েছিল। রিচার্ড ও সঞ্জয় সুব্রানিয়াম এর এই তত্ত্বের বিরোধিতা করেছেন। সঞ্জয় সুব্রানিয়াম দেখিয়েছেন যে সপ্তদশ শতকে ভারতের মূল্যবৃদ্ধি সম্পর্কে যেসব তথ্য পাওয়া যায় তা অপর্যাপ্ত ও ইতস্তত বিক্ষিপ্ত, তাই তা থেকে কোনো স্থির সিদ্ধান্ত আসা প্রায় অসম্ভব। তিনি এই সিদ্ধান্তে এসেছেন যে মুদ্রাস্ফীতি সর্বাত্মক ছিল না, তা কয়েকটি বিশেষ অঞ্চল ও বিশেষ দ্রব্য সামগ্রীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। রিচার্ডের মতে আবার এও হতে পারে যে বহুমূল্য ধাতু, রূপ আমদানি এবং উৎপাদন বৃদ্ধির সমান্তরাল পথে চলেছিল এবং এর কোনো প্রভাব দ্রব্যমূল্যের উপর পড়েনি। রিচার্ডের মতে সপ্তদশ শতকে মুঘল অর্থনীতি উন্নয়নশীল ছিল, কৃষির উৎপাদন কমেনি বরং বেড়েছিল, জায়গিরদারি শোষণ নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে, কৃষকেরা জমিজমা ছেড়ে পালায়নি বরং কৃষির সম্প্রসারণ হয়েছিল, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল, ইংরেজ, ফরাসি ও ওলন্দাজ বণিকদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছিল। অবশ্য ভারতে বণিকেরা যে বর্ধিত সাম্রাজ্যের সুযোগ নেয়নি তা আমরা জানতে পারি হোল্ডেন ফারবারের গবেষণা থেকে। আসলে মুঘল অর্থনীতি সম্প্রসারিত হলেও ইউরোপের যেমন ব্যাপক কারিগরি ও প্রযুক্তির উন্নতি ঘটেছিল, ভারতে তা হয়নি, বিশেষত সামরিক ক্ষেত্রে। এখানেই মুঘল অর্থনীতির মৌলিক দুর্বলতা ও অনগ্রসরতা লুকায়িত ছিল বা লুকিয়েছিল। রিচার্ডের মতে মুঘলদের কেন্দ্রীভূত শাসন দুটি প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়েছিল। সেই দুটি স্তম্ভ হলো অভিজাত শ্রেণী ও অপরটি জমিদার শ্রেণী। কিন্তু 1689 ও 1720 সালের মধ্যে দুটি শ্রেণীর সঙ্গে মুঘল সম্রাটদের আত্মিক বন্ধন ও সম্পর্ক ভেঙে পড়তে থাকে। অন্তর্দ্বন্দ্বে বিদীর্ণ অভিজাত সম্প্রদায় ও পরবর্তী মুঘল সম্রাটদের দুর্বলতা ও অক্ষমতা মুঘল সাম্রাজ্যের ভিত্তি দুর্বল করে দেয়। নিজেদের অস্তিত্ব বজায় রাখতে তারা আঞ্চলিক শক্তি ও কর্তৃত্বের সৌধ গড়ে তুলতে সক্রিয় হয়। সম্রাটের প্রতি মৌখিক আনুগত্য প্রদান করতে অবশ্য তারা অরাজি ছিল না। এইভাবে মুঘল সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠে আঞ্চলিক বা প্রাদেশিক শাসন, যার প্রকৃষ্ট উদাহরণ মুর্শিদ কুলি খানের বাংলা। এছাড়া অযোধ্যা এবং হায়দ্রাবাদ তো আছে। মুঘল জমিদার শ্রেণীও মুঘল সাম্রাজ্যের উপর বিমুখ হয়। দিকে দিকে জমিদার বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের ভিত্তি দুর্বল করে দেয়। পরবর্তী মুঘল সম্রাটরা তাদের আনুগত্য অর্জন করতে ব্যর্থ হয়। রিচার্ড লিখেছেন, দ্য লেটার টিমুরিড রিজম ডিড নট সাকসিড ইন কনভার্টিং আর্মড জমিদার ইন্টু disarmed quasi-official who would reliably carry out imperial policy. রিচার্ড আরও বলেন, the Timurid failed to incorporate জমিদার into the political life and cultural of the Mughal Empire, nor did they have the resource and will to forcibly disarm and demilitarize this bellicose warrior group in the countryside. বস্তুত জমিদার শ্রেণীর বিরোধিতা মুঘল সাম্রাজ্যের অস্তিত্বের প্রশ্নকে জটিলতর করেছিল। মুঘল বিরোধী আন্দোলনে জমিদার শ্রেণী সবসময় সক্রিয় ছিল।
মুজফফর আলমের মতে মারাঠা আন্দোলনের সাফল্যের একটা বড় কারণ বিভিন্ন শ্রেণীর জমিদারদের সমর্থন। অন্যান্য অঞ্চলেও এই একই প্রবণতা চোখে পড়ে। মুঘল সাম্রাজ্যের অবক্ষয় সম্পর্কে রিচার্ডের সংযোজন মুঘল ইতিহাস চর্চাকে সমৃদ্ধতর করেছে। সতীশচন্দ্র ও ইরফান হাবিবের গবেষণা মুঘল ইতিহাস চর্চার যে নতুন দিগন্ত উন্মোচিত করেছিল তার গুরুত্ব অবশ্য কোনো ক্রমেই অস্বীকার করা যায় না। পথিকৃতের মর্যাদা অবশ্যই তাদের প্রাপ্য, তবু রিচার্ডের সংযোজন আলোকে তারা তাদের বিশ্লেষণ কিছুটা সংশোধন করেছেন। আসলে ইতিহাস চর্চার শেষ কথা বলে কিছুই নেই। ধন্যবাদ।